আজকে আমরা প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে একটু গভীরে যাব। আমাদের হাতে কিছু ঐতিহাসিক গবেষণাপত্র আছে, কিছু প্রাচীন লেখার অনুবাদও আছে, যা আমাদের এমন একটা সময় নিয়ে যাবে যখন এই অঞ্চলটা আজকের মতো কোনো একটা দেশ ছিল না। ছিল না, একদমই ছিল না। বরং বিভিন্ন ছোট বড় রাজ্যে ভাগ করা ছিল। ঠিক তাই। আর এই সময়টা নিয়ে কাজ করার সবচেয়ে মজার দিকটা হলো আমাদের হাতে তো কোনো একাটানা ইতিহাস গ্রন্থ নেই। নেই বললেই চলে। অনেকটা গোয়েন্দার মতো কাজ করতে হয়। কিংবদন্তি, মহাকাব্য আর সবচেয়ে বড় কথা, বিদেশি পর্যটকদের লেখা থেকে ছোট ছোট সূত্র খুঁজে বের করতে হয়। হ্যাঁ, তারপর সেই টুকরোগুলোকে জোড়া লাগিয়ে একটা ছবি বানানোর চেষ্টা আর কি। একদম। আর আজকের আলোচনায় আমরা ঠিক সেই কাজটাই করার চেষ্টা করব। এই সূত্রগুলো ব্যবহার করে একটা ছবি আঁকার চেষ্টা, কেমন ছিল তখনকার ভৌগোলিক সীমানা, পুন্ড্র বা বঙ্গ ছাড়াও আর কোন কোন শক্তিশালী রাজ্যের কথা আমরা জানতে পারি, আর বহির্বিশ্বে এই অঞ্চলটা ঠিক কী কারণে পরিচিত ছিল। চলুন এই বিষয়গুলো একটু বিস্তারিতভাবে জানা যাক। হ্যাঁ, আর এই সূত্রগুলো ঘাঁটলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। প্রাচীন বাংলা কিন্তু মোটেও কোনো পিছিয়ে থাকা বিচ্ছিন্ন জনপদ ছিল না। বরং এটা ছিল এমন এক সভ্যতা যার সামরিক আর বাণিজ্যিক খ্যাতি উপমহাদেশের সীমানা ছাড়িয়ে সুদূর ইউরোপ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বেশ, তাহলে একেবারে শুরু থেকে শুরু করা যাক। এই যে আমরা বলছি প্রাচীন বাংলা, এটা বলতে আমরা ঠিক কোন অঞ্চলটার কথা বলছি? আমাদের হাতে থাকা নথি অনুযায়ী এর সীমানা তো বেশ বড় ছিল। অনেক বড়। উত্তরে হিমালয়, সিকিম, ভুটান থেকে শুরু করে দক্ষিণে একেবারে বঙ্গোপসাগর। আর পূর্বে পশ্চিমে? পূর্বে ছিল ত্রিপুরা আর আরাকানের দুর্ভেদ্য পাহাড়, আর পশ্চিমে ছিল রাজমহল, ছোটনাগপুরের মালভূমি। এই যে একটা প্রাকৃতিক দুর্গের মতো একটা ভৌগোলিক অবস্থান, এটাই এখানকার সভ্যতাকে একটা অন্যরকম চরিত্র দিয়েছিল। কিরকম? একদিকে যেমন বাইরের দুনিয়া থেকে কিছুটা আড়ালে থেকে নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ পেয়েছিল, তেমনি আবার বাইরের আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য এখানকার মানুষ বলা যায় প্রাকৃতিকভাবেই বেশ সংগ্রামী হয়ে উঠেছিল। চিত্রকেও প্রভাবিত করেছিল। নিঃসন্দেহে এই বিচ্ছিন্নতাই হয়তো এখানে পুন্ড্র, বঙ্গ, রাঢ়, সমতটের মতো আলাদা আলাদা রাজ্য বা জনপদ গড়ে ওঠার একটা বড় কারণ। জনপদ শব্দটার মধ্যেই তো এর মানে লুকিয়ে আছে, তাই না? হ্যাঁ, জন মানে মানুষ আর পদ মানে পা। ঠিক, যেখানে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষ পা রেখেছে বা বসতি স্থাপন করেছে। আর এই প্রত্যেকটা জনপদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, একটা আলাদা পরিচিতি তৈরি হয়েছিল এই ভূগোলার মধ্যেই। এবার একটু কিংবদন্তির জগতে যাই, কি বলেন? মূল ইতিহাসে ঢোকার আগে এগুলো নিয়ে কথা বলাটা জরুরি মনে হচ্ছে। যেমন সিংহলের প্রাচীন গ্রন্থ মহাবংশ, এ একটা দারুণ গল্প আছে না? হ্যাঁ, শ্রীলঙ্কার প্রথম রাজা বিজয় সিংহের গল্পটা। তিনি নাকি ছিলেন বাংলারই এক রাজপুত্র। গল্পটা হলো রাজপুত্র বিজয়কে তার বাবা রাজ্যে থেকে বের করে দেন তার উচ্ছৃঙ্খল আচরণের জন্য। তখন তিনি তার ৭০০ সঙ্গী নিয়ে জাহাজে করে সমুদ্রে পাড়ি জমান আর নানা জায়গা ঘুরে শেষে লঙ্কায় পৌঁছান। সেখানে তিনি একটা নতুন রাজ্য প্রতিষ্ঠা করেন। দীপবংশ বলে আরেকটা বৌদ্ধ গ্রন্থে তো এই ঘটনার সময়কালও বলা আছে, ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দ। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই কিংবদন্তিগুলোকে কি আমরা ইতিহাসের প্রমাণ হিসেবে ধরতে পারি? এগুলো তো শুধুই গল্পও হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, এগুলোকে হয়তো অক্ষরে অক্ষরে ঐতিহাসিক সত্য বলে ধরে নেওয়া যাবে না, কিন্তু এগুলোকে নিছক কল্পনা বলেও উড়িয়ে দেওয়া যায় না। এগুলোর একটা সাংকেতিক মূল্য আছে। মানে এই গল্পটা আমাদের খুব স্পষ্টভাবে একটা বিষয় জানিয়ে দেয়, খ্রিস্টপূর্ব ৫ম শতকেও এই অঞ্চলের মানুষেরা সমুদ্রযাত্রায় অসম্ভব পারদর্শী ছিল। তাদের কাছে ৭০০ জন লোক নিয়ে বিশাল জাহাজ ভাসিয়ে নতুন দেশ আবিষ্কার করতে যাওয়াটা কোনো অসম্ভব ব্যাপার ছিল না। এটা তাদের নৌবিদ্যা আর সাহসিক মানসিকতার একটা বিরাট প্রমাণ। শুধু বিদেশি কিংবদন্তি কেন, আমাদের নিজেদের মহাকাব্যেও তো বাংলার উল্লেখ আছে। মহাভারতে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুন্ড্র, সুহম এইসব রাজ্যের রাজাদের কথা পাওয়া যায়। অবশ্যই, ভীম তার দিগ্বিজয় যাত্রায় এই রাজাদের পরাজিত করেছিলেন বলে বর্ণনা আছে। আর এই উল্লেখগুলোই প্রমাণ করে যে পৌরাণিক যুগ থেকেই বাংলা ভারতের বৃহত্তর রাজনৈতিক আর সাংস্কৃতিক মানচিত্রের একটা অংশ ছিল। এই রাজ্যগুলোর শাসকেরা এতটাই গুরুত্বপূর্ণ ছিলেন যে তাদের কথা উপমহাদেশের সবচেয়ে বড় মহাকাব্যে বারবার উল্লেখ করতে হয়েছে।
কুরুক্ষেত্রের যুদ্ধেও তো বাংলার রাজারা অংশ নিয়েছিলেন বলে শুনেছি। হ্যাঁ, নিয়েছিলেন। এটাই প্রমাণ করে যে এই অঞ্চল কখনোই মূল স্রোত থেকে বিচ্ছিন্ন ছিল না। কিংবদন্তি আর মহাকাব্যের জগৎ থেকে এবার সরাসরি ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়গুলোর একটাতে আসা যাক। আমি গঙ্গারিডোই রাজ্যের কথা বলছি। গঙ্গারিডোই বা গঙ্গারিডয়। এই নামটা শুনলেই কেমন অবাক হতে হয়। গ্রিক ঐতিহাসিকদের লেখায় এই প্রচণ্ড শক্তিশালী রাজ্যটার কথা জানা যায়, যেটা বাংলায় অবস্থিত ছিল। হ্যাঁ, সময়টা খ্রিস্টপূর্ব ৪র্থ শতক। ম্যাসেডোনিয়ার রাজা আলেকজান্ডার দ্য গ্রেট তখন একের পর এক রাজ্য জয় করতে করতে ভারত পর্যন্ত এসে পৌঁছেছেন। কিন্তু পঞ্জাবের বিপাশা নদীর তীরে এসে তার বিশ্বজয়ী সেনাবাহিনী হঠাৎ থেমে যায়। ভাবা যায়, বিশ্ববিজয়ী আলেকজান্ডার একটা রাজ্যের নাম শুনেই তার অভিযান থামিয়ে দিলেন। এটা তো অবিশ্বাস্য শোনায়। শুধু নাম শুনেই কি তার জাকালোনো সৈন্যরা ভয় পেয়ে গিয়েছিল? ব্যাপারটা ঠিক তাই। এর কারণ হিসেবে গ্রিক ঐতিহাসিকরা প্রায় সবাই এই গঙ্গারিডোই রাজ্যের কথাই বলেছেন। প্লুটার্ক, ডিওডোরাস, কার্টিয়াসের মতো একাধিক গ্রিক ও রোমান ঐতিহাসিক প্রায় একই ধরনের বর্ণনা দিয়েছেন। তাই এটাকে একজনের বানানো গল্প বলে উড়িয়ে দেওয়া যায় না। তারা ঠিক কি লিখেছেন? তারা লিখেছেন যে আলেকজান্ডারের সৈনিকরা শুনেছিল যে বিপাশা নদী পার হলেই তাদের এক বিশাল আর ভয়ঙ্কর শক্তিশালী রাজ্যের মুখোমুখি হতে হবে, যার নাম গঙ্গারিডোই। আচ্ছা, ঠিক কতটা শক্তিশালী ছিল এই রাজ্য? গ্রিক ঐতিহাসিকরা কি এর কোনো বিস্তারিত বর্ণনা দিয়েছেন? হ্যাঁ, দিয়েছেন। আর সেই বর্ণনা শুনলে বোঝা যায় সৈন্যদের ভয়টা অমূলক ছিল না। যেমন ডিওডোরাস সিকুলাস লিখেছেন, গঙ্গারিড রাজার প্রায় ৪,০০০ রণহস্তি ছিল। ৪,০০০? হ্যাঁ, ৪,০০০। আর সেগুলো যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত ছিল। সেই যুগে হস্তি বাহিনী ছিল অনেকটা আজকের দিনের ট্যাঙ্কের মতো। এক একটা হাতেই একটা গোটা সেনাদলকে তছনছ করে দিতে পারত। ৪,০০০ যুদ্ধ হস্তি, এটা তো একটা বিশাল সংখ্যা। এই তথ্যটা তো শুধু সামরিক শক্তির পরিচয় দেয় না, এর পেছনে তো আরও গভীর কোনো অর্থ আছে। আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন। ভাবুন একবার, ৪,০০০ প্রশিক্ষিত যুদ্ধ হস্তি, এটা তো শুধু একটা সংখ্যা না। এর মানে হলো সেই রাজ্যকে একটা বিশাল মাহুত বাহিনী পুষতে হতো, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হতো। আর সবচেয়ে বড় কথা, প্রতিদিন এই বিশাল প্রাণীগুলোর অনেক পরিমাণ খাবারের যোগান দিতে হতো। এর জন্য যে পরিমাণ কৃষি উৎপাদন, সম্পদ আর সাংগঠনিক দক্ষতা দরকার তা এক কথায় অবিশ্বাস্য। তার মানে গঙ্গারেডি শুধু সামরিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও এক মহা পরাক্রমশালী শক্তি ছিল। অবশ্যই, এমন একটা সুসংগঠিত রাষ্ট্র ছাড়া এত বড় সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ করা অসম্ভব। এই রাজ্যটা ঠিক কোথায় ছিল সেই বিষয়ে কি কোনো ধারণা পাওয়া যায়? গ্রিক লেখকদের বর্ণনা অনুযায়ী এই রাজ্যটি গঙ্গা নদীর অববাহিকায় ছিল। অনেকে মনে করেন গঙ্গার প্রধান দুটো প্রবাহ মানে ভাগীরথী আর পদ্মার মাঝখানের অঞ্চলেই এর মূল কেন্দ্র ছিল। রাজ্যের রাজধানীর নামও ছিল গঙ্গা, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর হিসেবেও পরিচিত ছিল। তাহলে গঙ্গারিডোয়ের এই যে বিপুল সামরিক শক্তি, এর পেছনে নিশ্চয়ই একটা মজবুত অর্থনীতি আর জমজমাট ব্যবসা বাণিজ্য কাজ করছিল। শুধু সাহস দিয়ে তো আর ৪,০০০ হাতি পোষা যায় না। একদম ঠিক। যে কোনো দেশের সামরিক শক্তি আসলে তার অর্থনৈতিক শক্তিরই একটা প্রতিফলন। আর প্রাচীন বাংলা এক্ষেত্রে কোনো ব্যতিক্রম ছিল না। গ্রিক ও রোমান লেখকদের বর্ণনায় তো আমরা গঙ্গা নামের একটা বিখ্যাত বাণিজ্যিক বন্দরের কথা পেলাম। এর বাইরেও কি কোনো বাণিজ্য কেন্দ্রের নাম জানা যায়? হ্যাঁ, পাণ্ডুরা, সালাই, বাংলার মতো আরও কিছু জায়গার নাম পাওয়া যায়। আচ্ছা, এই অর্থনৈতিক সমৃদ্ধির কি কোনো নির্দিষ্ট উদাহরণ আছে? মানে ঠিক কী ধরনের ব্যবসা বাণিজ্য হতো যা এই অঞ্চলকে এতটা ধনী করেছিল? হ্যাঁ, খুব নির্দিষ্ট আর আকর্ষণীয় উদাহরণ আছে। যেমন পুন্ড্র অঞ্চলে, যা আজকের উত্তরবঙ্গের একটা বড় অংশ জুড়ে ছিল, সেখানে দুকুল নামের এক প্রকার সূক্ষ্ম বস্ত্র তৈরি হতো। দুকুল? হ্যাঁ, দুকুল। এর বিশ্বজোড়া খ্যাতি ছিল। কৌটিল্যের অর্থশাস্ত্রের মতো গ্রন্থেও এই বস্ত্রের উল্লেখ আছে। এটা ছিল খুব মসৃণ, হালকা আর মূল্যবান। তাহলে কি এটাকে আমরা কিংবদন্তির মসলিনের পূর্বসূরি বলতে পারি? বলা যেতেই পারে। মসলিনের যে খ্যাতি আমরা মধ্যযুগে দেখি, তার ভিত্তি হয়তো এই দুকুলের মতো বস্ত্রের মাধ্যমেই হাজার হাজার বছর আগে তৈরি হয়েছিল। বাহ! আর কি ছিল? এর পাশাপাশি তাম্রলিপ্তি বন্দর, যা আজকের তমলুকের কাছে অবস্থিত ছিল, সেখান থেকে মুক্তার ব্যবসা চলত।
এই বন্দরটা ছিল তৎকালীন আন্তর্জাতিক বাণিজ্যের একটা প্রধান কেন্দ্র। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, এমনকি রোমান সাম্রাজ্যের সাথেও এর যোগাযোগ ছিল। আর সবচেয়ে বড় প্রমাণপ্র হল রোমান মুদ্রা। আমাদের হাতে থাকা গবেষণাপত্র বলছে বাংলার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খননকার্যে রোমান মুদ্রা পাওয়া গেছে। এর চেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্যের প্রমাণ আর কি হতে পারে? নিঃসন্দেহে রোমান মুদ্রা পাওয়ার মানেই হল বাংলার সাথে সুদূর রোমান সাম্রাজ্যের সরাসরি বাণিজ্যিক লেনদেন ছিল। পণ্য আমদানি রপ্তানি হতো এবং তার বিনিময়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুদ্রায় হতো। আচ্ছা, একটা প্রশ্ন আসছে মাথায়। রোমান মুদ্রা পাওয়ার মানে তো হলো আমরা তাদের কিছু বিক্রি করতাম, কিন্তু বিনিময়ে কি আসতো? মানে বাংলা থেকে সূক্ষ্ম বস্ত্র, মুক্তা বা মশলা যেত, কিন্তু রোমান সাম্রাজ্য থেকে কি আমদানি হতো বলে ধারণা করা হয়? এটা একটা চমৎকার প্রশ্ন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে যা বোঝা যায়, রোম থেকে মূলত আসত উন্নত মানের মদ, যা অ্যামফোরা নামের বিশেষ মাটির পাত্রে করে আনা হতো। এছাড়া আসত জলপাই তেল, কাঁচের পাত্র আর সম্ভবত সোনা রূপাও। অর্থাৎ বাংলা থেকে যেত বিলাসবহুল পণ্য, আর তার বিনিময়ে আসত তাদের দেশের বিলাসবহুল সামগ্রী। হ্যাঁ, এই লেনদেন থেকেই পরিষ্কার বোঝা যায় প্রাচীন বাংলা সেই সময় বিশ্ব অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, কোনো পিছিয়ে থাকা অঞ্চল নয়। তাহলে সার্বিকভাবে বলা যায় প্রাচীন বাংলা ছিল বীর যোদ্ধা, দক্ষ বণিক এবং উন্নত সভ্যতার এক পীঠস্থান। একদিকে গাঙ্গারি ডইয়ের মতো রাজ্যের সামরিক দাপট, অন্যদিকে পুণ্ড্রের দুকুল বস্ত্রের মতো পণ্যের বিশ্বজোড়া চাহিদা দুটোই পাশাপাশি চলছিল। ঠিক তাই, গাঙ্গারি ডুইয়ের সামরিক খ্যাতি আর পুণ্ড্র বা তাম্রলিপ্তির বাণিজ্যিক খ্যাতি, এই দুটোকে একসাথে মেলালেই প্রাচীন বাংলার আসল ছবিটা স্পষ্ট হয়। মানে একটা শক্তিশালী অর্থনীতি ছাড়া যেমন শক্তিশালী সেনাবাহিনী গড়া যায় না, তেমনি একটা নিরাপদ ও শক্তিশালী রাষ্ট্র ছাড়াও আন্তর্জাতিক বাণিজ্য মসৃণভাবে চলতে পারে না। দুটো একে অপরের পরিপূরক। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? প্রাচীন বাংলা মোটেও কোনো বিচ্ছিন্ন, পিছিয়ে পড়া অঞ্চল ছিল না, বরং এটা ছিল একাধিক শক্তিশালী রাজ্যের সমষ্টি, যাদের সামরিক খ্যাতি, যেমনটা আমরা গঙ্গারিডাইয়ের ক্ষেত্রে দেখলাম, তা বিশ্ববিজয়ী আলেকজান্ডারের মতো দিগ্বিজয়ী শক্তিকেও থমকে দিয়েছিল। এবং যাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল সুদূর রোমান সাম্রাজ্য পর্যন্ত, যার প্রমাণ হল এখানকার সূক্ষ্ম বস্ত্রের খ্যাতি, মুক্তার ব্যবসা আর প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া রোমান মুদ্রা। এটা কিন্তু শুধু কিছু পণ্য বা মুদ্রার আদান প্রদান নয়, এটা দুটো ভিন্ন সভ্যতার মধ্যে যোগাযোগের গল্প। পুণ্ড্র, বঙ্গ, গঙ্গারিডাইয়ের মতো রাজ্যগুলো প্রমাণ করে যে এই মাটির ইতিহাস অনেক প্রাচীন, সমৃদ্ধ এবং গৌরবময়। এটা শুধু কিছু রাজার বংশপরিচয় বা যুদ্ধের গল্প নয়, বরং একটা গোটা সভ্যতার আত্মবিশ্বাস আর উত্থানের কাহিনী। পরিচয় লুকিয়ে আছে তার ভৌগোলিক অবস্থানে, তার কিংবদন্তিতে এবং বিদেশের মাটিতে তার খ্যাতির মধ্যে। গঙ্গা আর ব্রহ্মপুত্রের পলিমাটি যেমন এই অঞ্চলকে উর্বর করেছে, তেমনি এখানকার মানুষ তাদের সাহস, মেধা আর পরিশ্রম দিয়ে বিশ্বজুড়ে নিজেদের একটা স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিল। আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা দেখলাম প্রাচীন বাংলার ইতিহাস জানার জন্য আমাদের মূলত বিদেশি পর্যটকদের বর্ণনা, গ্রিক ঐতিহাসিকদের লেখা বা পৌরাণিক কাহিনীর ওপর নির্ভর করতে হচ্ছে। হ্যাঁ, আমাদের নিজেদের লেখা ইতিহাস প্রায় নেই বললেই চলে। ভেবে দেখার বিষয় হল, যদি স্থানীয় উৎসগুলো, মানে আমাদের নিজেদের পূর্বপুরুষদের লেখা ইতিহাস সময়ের সঙ্গে হারিয়ে না যেত, তাহলে আমরা আমাদের অতীতকে হয়তো আরও অন্যভাবে, আরও বিস্তারিতভাবে জানতে পারতাম। সেই না জানা ইতিহাসটা ঠিক কেমন হতে পারত? হয়তো সেখানে সাধারণ মানুষের কথা, তাদের সমাজ বা সংস্কৃতির কথা আরও অনেক বেশি থাকত, যা বিদেশি পর্যটকদের চোখে পড়েনি। সেই হারিয়ে যাওয়া ইতিহাসটা কেমন হতে পারত তা নিয়ে ভাবার অবকাশ রইল।